নমস্কার, লাইফস্টাইল উইথ সোনালী ভট্টাচার্য আমার ছোট্ট ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত। 22861 হাওড়া ইস্পাত সুপারফাস্ট ট্রেনে এবার আমাদের ছোট্ট জার্নি হচ্ছে ঘাটশিলা। 6:35 ট্রেনটা ছাড়বে। আমরা ট্রেনে উঠে গেছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো চলুন আমার সাথে যাওয়া যায় ঘাটশিলা। ঘন কুয়াশার জন্য ট্রেন আধ ঘন্টা লেট। অবশেষে আমরা 10টায় নামলাম ঘাটশিলা স্টেশনে। এখান থেকে 1 কিলোমিটার দূরে আমরা যাব নানক হোমস্টেতে, যেখানে আমরা রাত্রিবাস করবো বা থাকবো 2 দিন। চলুন আমার সাথে পায়ে পায়ে ঘুরে নেওয়া যাক ঘাটশিলা। খুব শান্ত নিরিবিলি এই ঘাটশিলা স্টেশন, একটিও দোকান নেই, দেখে ভীষণ ভালো লাগলো। দূরে ওই পাহাড় শ্রেণীও দেখা যাচ্ছে আর সুন্দর করে সাজানো রয়েছে স্টেশনের দেয়ালগুলো রেপ্লিকা দিয়ে, ভীষণ ভালো লাগলো। এখান থেকে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। স্টেশনের বাইরে শালপাতায় মোড়া 10 টাকায় গরম ইডলি চাটনি সহযোগে জাস্ট ওয়াও। আর এখান থেকেই আমরা অটো বুক করে নিলাম 2700 টাকায় 2 দিনের সাইট সিন করবো বলে। খুব তাড়াতাড়ি আমাদের ঘুরে নিতে হবে চারপাশ। আমাদের গেস্ট রুমের ঘর, একজনের বাড়ি যেহেতু সেভাবে তথাকথিত সৌন্দর্যে আবর্তে নয়, খুবই হোমলি অ্যাটমসফিয়ারে রয়েছে। দিয়েছে তারা কম্বল, আর ওপাশে রয়েছে বাথরুম। অবশেষে চলে এসেছি সুবর্ণরেখা নদীর পাশে। যেহেতু শীতকাল, নদী প্রায় শুষ্কই, মাঝে মাঝে জল রয়েছে। তো এখানকার স্থানীয় মানুষজন তাদের দৈনন্দিন কাজকর্ম সেরে নিচ্ছে, কারণ জলের বোধহয় এখানে একটু সমস্যা আছে। তারা দেখতে পাচ্ছি যে তারা এখানেই তাদের জামা কাপড় কাচ্ছে, স্নানও করছে। ওই পর্যন্ত তো যাওয়া হলো না, দূর থেকেই দেখলাম আমরা সুবর্ণরেখা নদীর তীরবর্তী জায়গাটা। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পূর্ণিমার রাতে চাঁদের আলোয় যে ঘাটশিলার সৌন্দর্য উপভোগ করতেন, আমরা শীতকালের দুপুরে তীব্র দহন জ্বালায় সে সৌন্দর্য উপভোগ করছি। অসম্ভব গরম, যে গরমটা তার সাথে হচ্ছে রৌদ্রের তেজ, যা সহ্য করা যাচ্ছে না। আবার এখানে কিন্তু রাতে ভীষণ ঠান্ডা পড়ে, যেন এক অসম আবহাওয়া। স্নান পর্ব শেষে আমরা ছুটলাম আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে। পথে যেতে যেতে পদ্মপুকুরের কাছে দাঁড়িয়ে কিছু ছবিও তোলা হলো। শীত ও বর্ষাকালে মূলত ঘাটশিলার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এখানে ছুটে আসেন। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, তাই একটু ঝাঁকুনিও লাগছে গাড়িতে। দুপাশে সবুজ বনানীর মধ্যে দিয়ে যেতে যেতে একটি লাইনই মনে পড়ছে, সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়। শ্যামলা পথের বাঁক ঘুরেই আমরা পৌঁছে গেলাম বুরুলি লেকের ধারে। এখানেই আমাদের দুপুরের খাবার খেয়ে নিতে হবে, এরপর কিন্তু আর কোথাও খাবার জায়গা নেই। অপার সৌন্দর্য ছড়িয়ে স্নিগ্ধ পরিবেশ এই বুরুলি লেক, কিন্তু শীতকালীন দুপুরে বনভোজনের তীব্র কান ফাটানো আওয়াজে তিষ্টানো দায়। এত লোকের সমাগম, তার সাথে চিৎকার চেঁচামেচি, সৌন্দর্যকে উপভোগ করা তো দূরস্থ, থাকা দায় হয়ে দাঁড়াচ্ছে। দুপারেই অসংখ্য খাবারের হোটেল। 50 টাকায় সবজি ভাত। আমরা এর সাথে নিয়েছিলাম দেশি মুরগির ঝোল আলাদা করে, ভীষণ ভালো রান্না, যা অতুলনীয়। এবং এত বেশি খিদে ছিল যে প্রায় আমরা অনেকটাই খেয়ে ফেলেছিলাম এক্সট্রা। আর তার সাথে দেশি মুরগির ঝোল। অনবদ্য সিঁড়ি বেয়ে অনেকটা নিচে নামতে হয় বুরুলি লেকে। জল এখন প্রায় নেই বললেই চলে। বর্ষার জলে পুষ্ট এই লেক, কিন্তু বর্ষার সময় ভীষণ জল থাকে। এখন জলস্তর খুবই নিচে। আর এই লেকে কিন্তু বোট রাইডিংও হয়, কিন্তু জল একেবারে নেই বলে প্রায় ঠেলে ঠেলে বোটগুলোকে নিয়ে যাচ্ছে মাঝিরা। আগেই বলেছিলাম রোদের তাপমাত্রা ভীষণ, তাই অবশ্যই সঙ্গে ছাতা আনবেন, যেটা আমরা ভুল করেছি। ছাতা ছাড়া কিন্তু একদম থাকা যায় না। প্রতিটি বাঁকেই যেন শেষ বিকেলের আলোয় আলোকিত হয়ে আলো আঁধারির খেলা চলেছে। হারাগিরি জলপ্রপাতের দিকে যাওয়া রাস্তাটি কিন্তু বেশ মসৃণ। এখানে দুপাশের বনানী কিছুটা হালকা হলেও দূরে পাহাড় শ্রেণী কিন্তু অসম্ভব সৌন্দর্য রয়েছে। গাড়ি থেকে নেমে বেশ খানিকটা কিন্তু হাঁটতে হবে এই পাথুরে অঞ্চলে। যাদের পায়ের সমস্যা আছে, হাঁটু ব্যথা আছে, তারা এই রাস্তাটা অ্যাভয়েড করতে পারেন, তাতে পায়ের সমস্যা বাড়বে বই কমবে না।
ছোটনাগপুর মালভূমি ও দলমা পাহাড় শ্রেণীভুক্ত এই ধারাগিরি জলপ্রপাতটি প্রায় 21 ফুট উঁচু পাহাড় থেকে নেমে এসছে নিচে। এখানে অনেক লেখা সম্পূর্ণ করেছেন কথা সাহিত্যিক। পাহাড় ও জলপ্রপাত ঘেরা এই অঞ্চলটিতে কথা সাহিত্যিক বাংলা সাহিত্য জগৎকে প্রবন্ধ ও উপন্যাস যা বাংলা সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছে। পাথুরে রাস্তার পথ চিনিয়ে আনার জন্য সঙ্গী হয়েছিল দুটি ছোট খুদে। মাত্র 50 টাকা তাদের পারিশ্রমিক। আসলে পারিশ্রমিকটা তাদের অনেকটা খিদের জ্বালা মেটায়। এত বেশি দারিদ্রতা এবং এত বেশি ঠান্ডা এখানে যে বাচ্চাগুলোর গায়ে গরম পোশাক নেই, দেখলেই ভীষণ কষ্ট লাগে। আমাদের সাথে আছে রিঙ্কি, যে অনেকটা জলের জায়গা পেরিয়ে ওপাশে জলপ্রপাতের খুব কাছে যাওয়ার চেষ্টা করছে, আর আমি একটু রুট ব্রিজে দোল খাওয়ার চেষ্টা করলাম। আমার মতো সকল পর্যটকই এই রুট ব্রিজে একটু দোল খেয়ে নিচ্ছেন। ভীষণ আনন্দ লাগছে, ছোটবেলার কথা মনে পড়ছে। যারা আসবেন ঘাটশিলায় অবশ্যই এই রুট ব্রিজে একটু দোল খাবেন, বেশ ভালো লাগবে, ফুরফুরে হয়ে যাবে, ছোটবেলার কথা মনে আসবে, শৈশবকে ফিরে পাওয়া যাবে। আসলে আমরা প্রকৃতির মাঝে কিন্তু নিজেদের ছোটবেলাকেই ফিরে পাওয়ার চেষ্টা করি বারবার। কোলে সূর্য অস্ত যাচ্ছে, নেমে আসছে অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, যেটা আমাদের শহরের জীবনে শোনাই যায় না। এখনো দূরের পাহাড়ের গায়ে শেষ সূর্যের রশ্মি যেন আলোর ছটা বিছিয়ে দিয়ে যাচ্ছে। নেমে আসছে অন্ধকার, রাতটা ভীষণভাবে নামতে শুরু করেছে। রাস্তার আলো না থাকার জন্য সন্ধে হওয়ার আগেই ফিরতে হয় লোকালয়। তাই দিবাকরের আলোয় আমরা চললাম আমাদের ঘরের দিকে। অনেকটাই ম্লান হয়ে এসছে সূর্যের আলো। পাহাড়ের মাথায় দিনের শেষ আলো ছড়িয়ে সূর্য যাচ্ছে অস্তাচলে। এত সুন্দর আলো ছটা পাহাড়ের মাথায়, যেন ভীষণ দেখতে ভালো লাগছে। তার সাথে ড্যাম্পের হাওয়া, ভীষণই শীত করছে, তবু সেই মুহূর্তটুকু ধরে রাখার চেষ্টা করলাম। বুরুরি ড্যাম্পের মাথার ওপর দিয়ে দেখতে পাচ্ছি দিনের শেষ আলো নিভে যাচ্ছে। সকাল 7:30 বাজে এসছি সুবর্ণরেখা নদীর তীরে। টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। হাড় যেন প্রচণ্ডভাবে কেঁপে যাচ্ছে। দেখুন নদীর জল থেকে কি সুন্দর ধোঁয়ার মতো করে উঠছে, কিন্তু জলটা কিন্তু গরম। আর আজ এখানে মকর সংক্রান্তি, তাই সকলেই নদীতে নেমে স্নানও করছে। একটু ঠান্ডায় কাঁপতে কাঁপতে সকালবেলায় আশেপাশের অঞ্চলটাও একটু হেঁটে দেখলাম, আর তার সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখির মিষ্টি আওয়াজও শুনতে পারলাম। আসলে আমরা প্রকৃতির মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ কিন্তু এই ভালো লাগা আমাদের মধ্যে ভীষণভাবে কাজ করে। যান্ত্রিকতার জীবন থেকে এই পাখির আওয়াজ মনকে কিন্তু ভীষণভাবে শান্ত করে দেয়। এই জন্যই বারবার ফিরে আসতে ইচ্ছে করে ঘাটশিলার মতো এখনো নিস্তব্ধ জায়গায়। আমরা এখন যাচ্ছি টাটানগর, দেখবো ডিমনা লেক। প্রায় 1 ঘন্টা জার্নি। এই গাড়িটা ভাড়া করেছি সারাদিনের জন্য, 4300 টাকা নেবে। যারা এই সময় ঘাটশিলা আসবেন, অন্তত মকর সংক্রান্তি এই সময়টাকে বাদ দিয়ে আসবেন, কারণ এই সময় সমস্ত হোটেলগুলো কিন্তু বন্ধ থাকে। খাবার ভীষণ কষ্ট। একটা রেস্টুরেন্টকে আমরা রিকোয়েস্ট করলাম যে অন্তত কিছুটা খাবার অন্তত বানিয়ে দিতে। আর যারা পরিচারিকা থাকে তাদের বাড়ির সবারই মকর সংক্রান্তির একটা পরব থাকে, তো সবাই ছুটিতে, পাওয়া যাচ্ছে না রাস্তায় খাবার, ভীষণই একটা সমস্যা। তো মকর সংক্রান্তি এই সময়টাকে পেরিয়ে আপনারা এই 3 দিন মোটামুটি সব হোটেল রেস্টুরেন্ট সবই বন্ধ থাকে, তো এই সময়টা বাদ দিয়ে আসবেন। চলে এসেছি আমরা ডিমনা ড্যাম আর লেক দেখতে। এই সিঁড়িটা বেয়ে ওপরে উঠতে হবে, এই ওপরটা গিয়ে তবে আমরা লেকটা দেখতে পাবো। সিঁড়িটা ভালোই চড়াই, দেখা যাক কিভাবে ওঠা যায়। 9টা সিঁড়ি বেয়ে অবশেষে উঠে এলাম ডিমনা লেকের ওপরে, মানে ডিমনা ড্যাম্পে। ভীষণ কষ্ট হয় একভাবে উঠতে। যাদের শ্বাসকষ্ট আছে তারা একটু দাঁড়িয়ে বা জিরিয়ে নিয়ে উঠবেন, আর
যারা একেবারেই ওঠার চেষ্টা করবেন সঙ্গে কিন্তু জলের বোতল নেবেন, কারণ ওপরে কিন্তু কোনো দোকানপাট নেই, একদম সেই নিচে দোকান। আমি ওপর থেকে দেখাবার চেষ্টা করছি। ভীষণই কষ্ট হয়, জল ছাড়া কিন্তু কষ্ট মানে ভীষণই কষ্ট। জানুয়ারির 15 তারিখ, এত গরম এই ডিমনা ড্যামের ওপরে যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বেশিক্ষণ। প্রচণ্ড রোদের তীব্রতা, তার সাথে কিন্তু হাওয়াও চলছে। এখানে দিনের তীব্রতা যেমন ভীষণ, আবার রাতের তাপমাত্রা কিন্তু ঝট করে নেমে যায়। সুতরাং যারা আসবেন ঘাটশিলা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে সেইভাবে জামা কাপড় আনবেন। আমরা কিন্তু খুব ভুল করেছি বেশিরভাগই গরম পোশাক এনে। ড্যাম্পে যখন জলস্ফীতি হয় বর্ষাকালে কিন্তু এই পোর্শনটা থেকেই জল ছাড়ে। কি সুন্দর এখন দেখা যাচ্ছে, কিন্তু তখন তো ভয়ঙ্কর রূপ হয়। দ্বিতীয় দিনে আমরা ঘুরতে যাচ্ছি টাটানগর। চান্ডিল যাওয়ার পথে রাস্তায় আমরা লাঞ্চ করে নেব। তো এটা ইন্ডিয়ান চাইনিজ সবই পাওয়া যায়। তো ভেতরে যাওয়া যায়, দেখি খাবার দাবার আছে। বেলা প্রায় পরেই এলো, তো আমাদের লাঞ্চ আজকে এখানে। তোলো তোলো তোলো, থালাটার সামনে নিয়ে যাও ডালটা। শেষ বিকেলে আমরা এসে পৌঁছালাম চান্ডিল লেকের ধারে। আর চান্ডিল ড্যাম্প দেখব। যেহেতু মকর পরব চলছে, রাস্তায় ভীষণ ভিড়, গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ। শেষ সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চান্ডিল লেকের জলে। এত ওপরে ড্যাম আর লেক যে তার জলেও কিন্তু সমুদ্রের মতো তরঙ্গের জোর আওয়াজ শোনা যাচ্ছে। আর তার সাথে চলছে স্পিড বোট। স্পিড বোটের আওয়াজে অনেকটাই কিন্তু লেকের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। বর্ষার জলে পুষ্ট হলেও চান্ডিল লেকের এত জল যে এলাকায় সর্বত্র এই জল সরবরাহ করা হয়ে থাকে। চান্ডিল লেকের ঠিক উল্টো দিকে একটা রয়েছে জঙ্গল। ছবি তোলার জন্য ভীষণ সুন্দর আদর্শ, এবং এই জলাধারকে ধরে রাখার জন্য কিন্তু বেশ বড় বড় গাছ লাগানো হয়েছে যাতে ভূমিক্ষয় না হয়। এত সবুজ, আর তার মাঝে মনে হবে যেন কোথাও হারিয়ে যায়। একটু পাহাড়ি রাস্তা, নুড়িগুলো ভীষণ অগোছালো, খুব সাবধানে উঠতে হয়, না হলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখানে সূর্যের আলো খুব কম প্রবেশ করে, ভেতরটা ঠান্ডা ঠান্ডা। আর আমরা চলে এসেছি প্রায় বাইরে। চান্ডিল ড্যাম থেকে কিন্তু জলাধার থেকে এখনো জল ছাড়া হচ্ছে। বর্ষার সময় সমস্ত লক গেট খুলে দিলে এর রূপ হয় ভয়ঙ্কর। দিনের সকালে আমরা বেরিয়ে পড়েছি 4-5টা ইডলি, বড়া, সাম্বার সহযোগে আমাদের সকালে প্রাতরাশ সেরে নেব। রাস্তার পাশে ভীষণ ভালো খেতে, একদম গরম খাবার। দেখুন আমরা খুব তাড়াতাড়ি খেয়ে দেখে নেবো 4-5টা, তারপর বিকেলেই আমাদের। আমি কালকে খোঁজ করছিলাম, হ্যাঁ কালকেও তো ভিড় দেখছিলাম কিছু। আদর করা যাবে, হাত দেওয়া যাবে না কামড়ে দেবে? কোন আওয়াজ করবে না, বলে নাও কিছু হবে না, বলে নাও বলে নাও কিছু হবে না, দুটো হাতে নাও কিছু হবে না, কিছু হবে না। মকর পরব উপলক্ষে এখানে ভীষণ ভালো হয় মোরগ লড়াই। এই মোরগদের জন্য নাকি ওদের আলাদা ব্যবস্থা আছে, কারণ তাদের খাবার খাওয়াতে হয়, সারা বছর ট্রেনিং করাতে হয়, এবং কয়েক হাজার পর্যন্ত নাকি এদের দাম ওঠে। দেখুন কি সুন্দর মোরগ লড়াই শুরু হয়েছে। বাবা ওরা মাথা মাথা ঠোকা দেয়, দেখো গা গরম হচ্ছে। সৌমিকও অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছে কিভাবে মোরগগুলোকে লড়াই বাঁধিয়ে দেওয়া যায়। ওর হাল কিন্তু ও ছাড়ছে না। ট্রেনিং হয় আলাদা করে, দড়ি ছাড়লেই যে লড়বে এটা আলাদা ট্রেনিং, বুঝলে? এটা আলাদা ট্রেনিং, দড়ি ছাড়লেই লড়বে এটা আলাদা ট্রেনিং। আর কোনো ওষুধ খাওয়ানো হবে না, বললো ডাক্তার আছে। সকালবেলায় আমরা বেরিয়েছি স্থানীয় কিছু অঞ্চল দর্শন করতে। তো আমরা এখন উঠব ওপরে চিত্রকূট টিলায়, যেখানে
শিবের মন্দির আছে। আমাদের টিম চলছে আগে, তার সাথে 3টি সারমেয় আমাদের সঙ্গ নিয়েছে। ছোট ছোট টিলা, বেশ পাথরে অঞ্চল। বৌদি যাবে, যাও জুতো খুলে যাও। টিলার ছোট ছোট পাথরের গায়ে শিব, মা কালীর বিভিন্ন ছবি সুন্দর করে আঁকা হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আসতে যায় কিন্তু এখনো কিন্তু এই অঞ্চলের কুয়াশা কাটেনি, দেখতে এত সুন্দর লাগছে। কুয়াশা ঘেরা অঞ্চল আমাদের নগর জীবনে দেখাই যায় না। আমিও ছোটবেলার সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামার আনন্দটা উপভোগ করলাম এই ফাঁকা চিত্রকূট পাহাড়ের সিঁড়ি দিয়ে নামার সময়। যাদের নিজস্ব সুবর্ণরেখা নদীর ঘাট, এখন তো জল নেই, শীতকাল, কিন্তু বর্ষার সময় নাকি এত জল হয়েছিল যে উপরের এই বাড়িটা পর্যন্ত জলে ডুবে গিয়েছিল, যেটা এখন গেস্ট হাউস হয়ে গেছে। যারা আসতে চান তারা এইরকম নদীর পাড়ে নির্জন জায়গায় থাকতে পারেন। সুবর্ণরেখা নদীর মধ্যে কিন্তু এই পাথরগুলো ছড়িয়ে আছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে জলের এত কষ্ট যে স্থানীয় মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রার বেশিটাই নদীকে কেন্দ্র করে ব্যবহার করে। নিজেদের ঘাটে যাওয়ার ব্যক্তিগত দরজা। কয়েকশো বছর আগে রাজস্থান থেকে আগত রাজপুত যুবক জগন্নাথ দেব খাতড়ার সুপুর পরগনার রাজা চিন্তামণি ধোপাকে পরাস্ত করে জগন্নাথ ধবনদেব নাম গ্রহণ করে এই ধলভূম বর্তমানে ঘাটশিলা বর্তন করেন। রাজবাড়ির চৌহদ্দিতে রয়েছে কাছারি বাড়ি, প্রায় ভগ্ন দশা, জনমানব শূন্য। পর্যটক আসে যায়, তালাবন্ধই পড়ে থাকে। পর্যটকদের দর্শন করতে হয় গেটের ওপার থেকে। দেবী রুক্মিণী এখন রাজপরিবার ছেড়ে এখানকার এখন আঞ্চলিক দেবী হয়ে উঠেছেন। সকলে তাদের মনস্কামনায় পুজো দিতে আসেন, চারিদিকে ঢিল বাঁধেন। দেবী রুক্মিণীকে নিয়ে নানা রকম অলৌকিক গল্পগাথা থাকলেও তিনি পূজিত হন ফুল, ফল, মালায়। আগে এখানে নরবলি হতো, এখন সেসব বন্ধ হয়ে গেছে। এখন এখানে পুজোর সময় ছাগল বলি হয়। ভয়ঙ্করী রুক্মিণী দেবী কিন্তু দুর্গারই আরেক রূপ। এরপর আমরা গেলাম সূর্য মন্দির দেখতে। নদীর পাড়ে 7টি ঘোড়া সুদৃশ্য মন্দিরটি বেশ সুন্দর হয়েছে দেখতে। এটি হাল আমলের তৈরি, খুব বেশি পুরনো নয়। কেউ কেউ পুজোও দিতে আসেন। সূর্যদেবের একটি মূর্তিও রয়েছে, যিনি 7টি ঘোড়াকে বেঁধে রেখেছেন রশ্মি দিয়ে। আর নদীর পাড়ের মনোরম দৃশ্য, অনেকেই আসেন কিছুটা সময় কাটান। রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ দেখতে। ভেতরটা ভীষণ সুন্দর, ফুলে ফুলে সজ্জিত হয়ে আছে। শীতকাল, নানানবিধ রঙের ফুলে যেন মন্দিরটি আলো হয়ে আছে। যারা ঘাটশিলায় আসবেন তারা অবশ্যই কিন্তু এই মঠটি ঘুরে দেখবেন। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি মঠটি আপনাদের কিন্তু সকলের ভালো লাগবে। এখন প্রবেশ করব বিভূতিভূষণের প্রথমা স্ত্রী গৌরী দেবীর বাড়ি গৌরীকুঞ্জে। বিভূতিভূষণের প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামাঙ্করণে এই বাড়িটি হচ্ছে গৌরীকুঞ্জ। ভীষণ সুন্দর লাগছে একটা নিরিবিলি পরিবেশে। এই বাড়িটি এখন সংগ্রহশালা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কর্মজীবনের বিভিন্ন জায়গার ছবি এখানে তুলে ধরা হয়েছে। লবটলিয়া, ফুলকিয়া, বৈহার, ভাগলপুর জঙ্গলে যেখানে তিনি কর্মসংস্থানে যুক্ত ছিলেন, সবটাই এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। অপুর পাঠশালা, প্রতি রবিবার নাকি এখানে 10টা থেকে 12টা পর্যন্ত নিঃশুল্ক বাংলা পড়ানো হয়, বাংলা ভাষাকে ভালোবেসে। কথাশিল্পীর বিভিন্ন উপন্যাসের প্রচ্ছদকে এখানে অঙ্কন করা হয়েছে, যা কালজয়ী। অপুর পাঠশালা নামে পরিচিত গৌরীকুঞ্জ পাঠাগার। অবশেষে আমার বহু আকাঙ্ক্ষিত বিভূতিভূষণের প্রথমা স্ত্রীর নামে বাড়ি গৌরীকুঞ্জে আমরা এসে পৌঁছালাম। বিভূতিভূষণের বসতবাটি গৌরীকুঞ্জের প্রবেশপথ এখান থেকেই। আর এই রাস্তা দিয়েই নাকি পথের পাঁচালীর অপু দুর্গা ছুটে আসতো রেলগাড়ি দেখতে। আমরা এখন সেই রাস্তায় রয়েছি। ভীষণ একটা অনুভূতি হচ্ছে, আনন্দদায়ক। একসময় স্বাস্থ্য ফেরাতে অনেকেই বাড়ি করেছেন ঘাটশিলায়। সেই সব বাড়ি হস্তান্তরিত হয়ে যাচ্ছে স্থানীয় ওড়িয়া ও মারোয়াড়িদের কাছে। বন্ধ হয়ে গেছে বাংলা বিদ্যালয়। ব্রিটিশ আমলের গভীরতম তামার খনি
মালগাড়ি বন্দি হয়ে চলে যাচ্ছে কারখানায়। শ্রমিকদের জীবন সেই তিমিরেই পড়ে রয়েছে। এখনো এখানে বিস্তীর্ণ অঞ্চল ফাঁকাই পড়ে আছে, কিছুটা সবুজ কিছুটা ন্যাড়া। বেশ ভালো লাগছে ঘুরতে অঞ্চলটি। এই সেই তামার খনি কারখানাটি। বেশ অনেক শ্রমিক দেখলাম বাইরে রয়েছে। সুবর্ণরেখা নদীর চরে নাকি বালি মেলে, তাই এখান থেকে বালি তুলে তা কারখানায় জমা দিতে পারলে তবে কিন্তু তার মজুরি পাওয়া যায়। তাই এখানকার নামও হয়েছে সুবর্ণরেখা নদী। কারখানার মালিকদের জীবন উন্নতি হলেও দারিদ্রতা নিত্যসঙ্গী। এই দেহাতি মানুষগুলোর ভাগ্য কিন্তু কোনোদিনই ফেরে না। এটার নাম হচ্ছে রাতমোহনা। ভীষণ সুন্দর, ওপর থেকে একটু পাহাড়ি ঝর্ণা নেমে আসছে, শুধু জলের কুলকুল আওয়াজ। অসম্ভব সুন্দর এক নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করেছে। একটু ওপর থেকে দেখাবার চেষ্টা করছি। এই ওপর থেকে ঝর্ণার জল এইভাবে নেমে আসছে নিচে, তারপর সে বয়ে চলেছে আপন গতিতে। রাতমোহনার কাছে সুবর্ণরেখা নদীর ওপর এই ভাঙা ব্রিজটি এখন দর্শকদের ছবি তোলার আকর্ষণীয় স্থান। শিলার বিভিন্ন অঞ্চলে প্রাচীন ইতিহাস ছড়িয়ে আছে। এখানে কার মানুষের কথা যে পঞ্চপাণ্ডব ও কৌরব পক্ষে পাশা খেলা হয়েছিল এই চত্বরে। তো দেখা যাক, আমরা একটু মন্দির চত্বরটা ঘুরে নিই ততক্ষণ। রুক্মিণী কালী মন্দির, এটা রুক্মিণী দেবীর মন্দির রয়েছে এখানে। যেহেতু মকর সংক্রান্তি পরও রুক্মিণী দেবীর মন্দির, প্রাচীনকাল থেকে এই মূর্তি পূজা হয়ে আসছে। ভীমের মূর্তির চিহ্ন নাকি এটা। এখানকার প্রাচীন শিলা অনেক পাবে। বাসীদের কথা অনুযায়ী এটা হচ্ছে ভীমের চিত্র। আসলে শিলার ওপরে এরকম অনেক চিত্রই আমরা বিভিন্ন অঞ্চলে কিন্তু দেখতে পাই। বিভিন্ন প্রাচীন চিত্র রয়েছে, তার উপরে কিছু মানুষ তাদের নিজের নামকরণ করে গিয়ে এত সুন্দর চিত্রগুলোকে নষ্ট করে দিয়ে যায়। এটা একটা খুব দুঃখজনক ঘটনা। মকর সংক্রান্তির জন্য এই অঞ্চলে মকর পরবে প্রচুর অনুষ্ঠান হচ্ছে, তার জন্য কান ফাটানো ডিজে কিন্তু চলছে চারিদিকে। এইরকম কাশের বন পেরিয়েই কিন্তু অপু দুর্গা ছুটে গিয়েছিল রেল লাইন দেখতে। অবশেষে এসে পৌঁছালাম ফুলডুংরি পাহাড়ে। এখানে বসে নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় লিখেছিলেন। এত শান্ত শালবন, শাল পিয়ালের গন্ধে যেখানে হাতি নেমে আসে, সেখানে এই নির্জন স্থানে বসে তিনি লিখেছিলেন চাঁদের পাহাড়। পরবর্তীকালে আমরা তো সিনেমায় দেখেছি, যারা চাঁদের পাহাড় পড়েছেন তাদের কাছে আরো বেশি আকর্ষণীয় এই ফুলডুংরি পাহাড়। বেশ চড়াই পাহাড়টি, উঠতে খুব কষ্ট হচ্ছে, হাঁপও ধরে যাচ্ছে। তো যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ তারা একটু না ওঠাই ভালো, বা ধীরে সুস্থে উঠবেন, হাঁপ ধরছে। কথা সাহিত্যিক উত্তর 24 পরগনার বনগাঁয় জন্মগ্রহণ করেও পরবর্তীকালে কর্মসূত্রে এসে পৌঁছেছিলেন এই ঘাটশিলায়। প্রকৃতির অমোঘ টানে তিনি বিভিন্ন নির্জন স্থানে বসে কালজয়ী সব উপন্যাস রচনা করেছেন। তার মধ্যে হচ্ছে আরণ্যক, 1939 সালে যেটা প্রকাশিত হয়েছে। ঘাটশিলার রাস্তায় এখনো কিন্তু আপনি হাঁটলে দেখতে পাবেন রাজুপাড়ে, যুগলপ্রসাদ, রাজকন্যা ভানুমতি, রাজা ডগরুপান্না, কুন্তি, মঞ্চি, বিভিন্ন চরিত্র কিন্তু আজও রয়ে গেছে। নগরায়ণ কিন্তু এখনো সেইভাবে থাবা বসাতে পারেনি শালপিহালের মহুল বনে। এত সুন্দর প্রকৃতি, আর তার সাথে ঝর্ণা, পাহাড়, নদী, বিশেষ করে সুবর্ণরেখা নদীর চর মানুষকে আজও, যারা প্রকৃতিকে ভালোবাসে, টেনে নিয়ে আসে। দুদিনের জন্য ছোট্ট জায়গাটি ভীষণ ভালো লাগবে ঘুরতে এলে। কথা কম উপন্যাসে তিনি প্রকৃতির বিভিন্ন রূপকে, বৈচিত্র্যকে তুলে ধরেছেন এত সুন্দর যে আদিবাসী মানুষ, তাদের পরব, তাদের লোকজীবন, তাদের জীবনযাত্রা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তাই বারবার ইচ্ছে করবে এই অঞ্চলটিতে ঘুরে দেখতে। প্রকৃতিকে ভালোবেসে তিনি ঘাটশিলায় একটি গৌরী দেবীর নামে যে বাড়িটি তৈরি করেছিলেন, আরেকটি তৈরি করেছিলেন হচ্ছে ব্যারাকপুরে।
তো আমি ব্যারাকপুরের মেয়ে, আমার পাড়ায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি বাড়ি আছে, যেটি তারাদাস বন্দ্যোপাধ্যায়ের পরিবার রয়েছে এখনো। তো সেই হিসেবে আমি ভীষণ গর্ববোধ করি। আমি বাংলা অনার্সের ছাত্রী, আমি প্রকৃতি ভালোবাসি, তো আমার ঘাটশিলা ভীষণ ভালো লেগেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ফুলডুংরি পাহাড়ের এই অংশটিতে বসে তার বিভিন্ন কালজয়ী উপন্যাস রচনা করেছেন। ভীষণ কষ্টের ওপর থেকে উঠে আসছে, তবু সকলকে দেখানোর একটা ইচ্ছে হলো। নিচ থেকে উঠে আসতে হাত ধরে যাচ্ছে। তো সেই সময় তো রাস্তা আরো খারাপ ছিল। তিনি কিভাবে রোজ আসতেন, হয়তো প্রকৃতির টানে, বা আমিও প্রকৃতি ভালোবাসি বলে উঠে এসেছি, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন এখানে আদিবাসীদের পূজার স্থল। এই দাদার অটোতে করে আমরা আজকে সারাদিন ঘুরলাম। তো দাদার কাছ থেকে ফোন নাম্বারটা জেনে নিন, আপনারা এনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আপনার ফোন নাম্বারটা বলুন। আপনি বলুন না। আমার ফোন নম্বর আছে 73 60 81 85 45, সুরেন্দ্র সিং, ঘাটশিলা। আপনারা শুনে নিলেন ওনার ফোন নাম্বার, আমার ব্লগে ওনাকে পাবেন। আপনারা ওনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। উনি কিন্তু একটা জায়গা দেখালেন, পঞ্চপাণ্ডব যেখানে বাসা খেলেছিল, আর কেউ নেয় না, উনি আমাদের নিজেদের থেকেই উপযাচক হয়ে সেই জায়গাটা দেখাতে নিয়ে গেছিল। খুব সুন্দর জায়গা, অবশ্যই ওনার সাথে ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ঘাটশিলা সহ পার্শ্ববর্তী অঞ্চলের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে কোনো জায়গায় এলে তার ভিডিওটি সহজে আপনাদের কাছে পৌঁছানো যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন। নমস্কার।